গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছি এর দ্বিতীয় পর্ব। আমি মোহাম্মদ সাইফ। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। আমার এই উপন্যাসটি সহ আমার সকল উপন্যাস পাওয়া যাচ্ছে শিকড় প্রকাশনের স্টলে। শিকড় প্রকাশনের স্টল নাম্বার 641 থেকে 645। এই লাশ তার খুনিকে ভালোবাসে মূলত একটি প্রেমের উপন্যাস, তবে এখানে আছে দ্রোহ, আছে নিয়তি। ট্র্যাজিক এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আজ ২৪ জানুয়ারি, শুক্রবার। সকাল থেকেই ভ্যান গাড়িটা অপেক্ষা করছে উঠানে। বাবা মা খুলনায় যাবে রঞ্জুদার জন্য বাজার করতে। কয়েকদিন থেকে জ্বর থাকায় বিনাকে সাথে নেবে না বাবা মা। ১ মাস পর মেডিকেলে ক্লাস শুরু হবে রঞ্জুদার। মেডিকেল কলেজের হোস্টেলে থাকবে রঞ্জুদা। মা কাল অনেক রাত পর্যন্ত লিস্ট বানিয়েছে। হোস্টেলে অনেক কিছু লাগবে রঞ্জুদার। প্রতিটি জিনিস নতুন কেনা হবে, এমনকি রঞ্জুদার ঘরে পরার স্যান্ডেলটাও হবে নতুন। বাবা আগে এসে উঠল ভ্যানগাড়িতে। বাবার গায়ে গেরুয়া পাঞ্জাবি আর সাদা পায়জামা। বাবা চিৎকার করে বলছে, কি হলো, তাড়াতাড়ি আসো, জুম্মার নামাজের আগেই ফিরতে হবে খুলনা থেকে। একটা সবুজ শাড়ি পরে ঘর থেকে বের হলো মা। শাড়ির পাড়ের নিচ দিয়ে চকচক করছে মার ফর্সা পা দুটো। ওদের সবাইকে আদর করে মা উঠল ভ্যানে। গামছা দিয়ে মুখ মুছে ভ্যানওয়ালা গাড়িটা টানতে টানতে নিয়ে গেল বড় রাস্তায়। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকাল। জুমার নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরেছে সেই কখন। এখনো বাবা মার দেখা নেই। ওরা ৪ ভাই বোন বারান্দার সিঁড়িতে বসে অপেক্ষা করছে ওদের বাবা মার। তাকিয়ে আছে মেহেগুনি গাছের পাশ দিয়ে চিকন রাস্তার দিকে। ভাবছে এখনই বুঝি রাস্তাটা নিয়ে আসবে বাবা মাকে। ওরা তখনও জানত না রাস্তা ফিরে আনে না মানুষকে, মানুষকেই ফিরে আসতে হয় রাস্তা দিয়ে। হঠাৎ ওরা দেখতে পেল বাবার মিলের ম্যানেজার চাচা, চাচি, মাজের চাচা আর ৩ জন পুলিশ আসছে ওদের বাড়ির দিকে। রাশেদ অবাক হয়ে তাকালো রঞ্জুদার দিকে। রঞ্জুদাও বুঝতে পারছে না পুলিশ নিয়ে ম্যানেজার চাচা কেন আসছেন তাদের বাড়িতে। এর আগে ম্যানেজার চাচা কোনোদিন ওদের বাড়ি আসেননি। ওরা অনেকবার গিয়েছে ম্যানেজার চাচার বাড়ি। কোনো কিছু বোঝার আগেই ম্যানেজার চাচা এসে দাঁড়ালেন ওদের সামনে। একটু হাসার চেষ্টা করলেন চাচা। রঞ্জু, তোমরা কি করছো বাবারা? বিস্ময় সুরে রঞ্জুদা বলল, কিছু না। মাজের চাচা বলল, চলেন ভিতরে যাই। ঘরে ঢুকে ৪ ভাই বোন বসল পাশাপাশি একটা খাটের উপর। একজন পুলিশ ঢুকলেন ঘরে আর অন্য ২ জন বারান্দায়। সবাই চুপচাপ। বারবার চোখ মুছছেন ম্যানেজার চাচি। টেবিলের ওপর পড়ে থাকা বাবার একটা কলম হাতে নিলেন ম্যানেজার চাচা। এক দৃষ্টিতে কলমটার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গেলেন তিনি, কিন্তু পারলেন না। চাচাকে মনে হচ্ছে একটা কাচের প্রিজম। তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে দুঃসংবাদের বর্ণালী। রঞ্জুদা বুঝতে পারছে চাচা আর যাই হোক কোনো সুসংবাদ দিবে না এখন। অসহায় রাশেদের কাঁধে একটা হাত রাখল রঞ্জুদা। রঞ্জুদার হাতটা লাইফ জ্যাকেটের মতো আঁকড়ে ধরেছে রাশেদ। সোফা থেকে উঠে বিনা অপরাধে শাস্তি পাওয়া আসামির মতো মাথা নিচু করে চাচা দাঁড়ালেন রঞ্জুদার সামনে। যে খবরটা চাচা এখন দিবেন সেটা কোনোভাবেই সুন্দর করে বলা সম্ভব না। নিজেকে ভারমুক্ত করতে তিনি যেন উগরে দিলেন দুঃসংবাদটা। বললেন, তোমাদের বাবা মা রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটা ট্রাক চাপা দেয় ওনাদের। হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে বাঁচানো যায়নি। খুব অপরিচিত গলায় রাশেদ জিজ্ঞাসা করল, বাবা মা কি মারা গেছে? চাচি এসে জড়িয়ে ধরলেন রাশেদকে। চাচা জবাব দিলেন, হ্যাঁ। চাচার দেওয়া দুঃসংবাদটা একটা কালো থাবার মতো এসে পড়ল রঞ্জুদার ওপর। সেই থাবার নিষ্ঠুর আঙুলগুলো এমনভাবে চেপে ধরেছে রঞ্জুদাকে যে সে শোকের চেয়ে বেশি পেল যন্ত্রণা। চাচির বুকে মাথা রেখে কাঁদছে রাশেদ। অদ্ভুত এক অনুভূতি চন্দনের মনে। তার একটু মনে হচ্ছে না সে হারিয়েছে তার বাবা মাকে। ভাবছে এখনই বাবা মা উঠোন থেকে বলবে, কিরে তোরা সবাই কোথায়? আসলে ওরা একদিনে হারায়নি ওদের বাবা মাকে। একটু একটু করে বহু বছর ধরে রঞ্জুদারা হারিয়েছিল তাদের বাবা মাকে। প্রথমে হারালো গন্ধ, তাদের কণ্ঠ। বাবা মার ছোঁয়া ওরা অনুভব করত বহুদিন পর্যন্ত।
আলমারিটা খুললেই মার শাড়ি আর বাবার পাঞ্জাবিরা বলতো, চন্দন, তোরা কেমন আছিস বাবা? জানেন নসীন, চন্দন আমার সবচেয়ে ভালো বন্ধু। ও এখন বিদেশে থাকে। চন্দন এখনও আমাকে প্রায়ই বলে ওর বাবা মার কথা। ও বলে, যতবার আমার মনে হয় বাবা মার মৃত্যুর কথা, ততবার আমি ভাবি যুদ্ধবিধ্বস্ত দেশের সব হারানো শিশুদের কথা। টিভিতে যখন দেখানো হয় তাদের, তখন ক্যামেরার ফোকাস থাকে তাদের চোখে। সবাই সেই চোখে দেখতে চায় হাহাকারের আর্তনাদ, কিন্তু ক্যামেরার তীক্ষ্ণ ফোকাসেও ধরা পড়ে না বাঁচতে চাওয়ার আকুতি কিংবা সব হারানোর বেদনা। বড় শূন্য সেই চাহনি। তারা না দিলেও মিডিয়ার লোকেরা উপহার হিসেবে গ্রহণ করে তাদের গল্প। তারপর সেই গল্প তারা শোনায় সারা পৃথিবীকে। অন্যদিকে অসহায় শিশুরা প্রকৃতির কোলে অদ্ভুত বিক্রিয়ায় বদলে নেয় নিজেদের। জীবন তাদের কানে কানে বলে দেয়, জীবন কোনো উপহার নয়, জীবন একটা সুযোগ। ভ্যান গাড়িতে করেই ফিরল রঞ্জুদাদের বাবা মা। চাটায়ে মোড়ানো দুটো শরীর শুয়ে আছে পাশাপাশি। মার পায়ের দিকটা একটু খোলা। মার পায়ের কয়েকটা আঙুল দেখতে পেল চন্দন। এ আঙুলগুলো নাড়িয়ে সে মায়ের ঘুম ভাঙাত মাঝরাতে। বিনা প্রায় মুখে দিত মার পায়ের আঙুল। ঘুমানোর সময় মা তাই একটা চাদর দিয়ে রাখত পার ওপর। রাতে স্বপ্ন দেখে ভয় পেত বলে চন্দন ঘুমাত মা আর বিনার সাথে। মা বলতো, ২১ বার বিসমিল্লা পড় চন্দন। চন্দন শুয়ে শুয়ে বিসমিল্লা পড়ত, আর মা মশারি গুজত বিছানার নিচে। মা পাশে বসলে চন্দন মাথা রাখত মার কোলে। চন্দনের কপালে আঙুল বোলাতে বোলাতে মা হঠাৎ বলতো, এই যে একটা দুঃস্বপ্ন। ২ আঙুলের চিমটি দিয়ে দুঃস্বপ্নটা তুলে নিত মা, আর মুখ দিয়ে পট করে একটা শব্দ করত। এভাবে মা দুঃস্বপ্ন বাঁচত, কপাল থেকে কানের পাশ দিয়ে মাথার নিচ পর্যন্ত। প্রতিটি দুঃস্বপ্ন মা রাখত তার শাড়ির অদৃশ্য পকেটে। এরপর মা হাত তুলে বাতাসে কুঁজত মিষ্টি কোনো স্বপ্ন। স্বপ্ন হাতে নিয়ে মা বলত, দেখ চন্দন, আমার হাতের তালুতে একটা মজার স্বপ্ন। আমার হাতের তালুতে মজার একটা স্বপ্ন। চন্দন মার হাতে দেখতে পেত একটা স্বপ্নের চারাগাছ। লাল, নীল, হলুদ তার পাতা। মা স্বপ্নটা চন্দনের মাথায় ঢুকিয়ে দিত কানের ছিদ্র দিয়ে। মা, এখন আমি কি স্বপ্ন দেখব? মা গুনগুন করে গাইত একটা স্বপ্নের গান। চোখ বন্ধ করে চন্দন দেখত হাজারো রঙিন স্বপ্ন। সেই স্বপ্নে কখনো চন্দন রাজা, কখনো বা জাদুকর। বাবা মার লাশের পাশে দাঁড়িয়ে চন্দন যখন পরিষ্কার দেখতে পাচ্ছিল প্রতি রাতের সে দৃশ্যগুলো, তখন ওর জামা ধরে টানল বিনা। একটা কিছু বলতে চায় সে। একটু নিচু হয়ে চন্দন ওর কানটা বিনার মুখের কাছে নিল। কাঁপা কাঁপা গলায় বিনা বলল, মা কই? নসীনের চোখ দুটো ছলছল করছে। নসীন, আপনি কি কাঁদছেন? একটু হাসার চেষ্টা করল। এই এই, চোখের পানি নিয়ে হাসবেন না। কেন? চোখে পানি নিয়ে হাসলে রংধনু হয়, যেমন রোদ আর বৃষ্টি একসাথে হলে রংধনু হয়। আপনি সুন্দর করে কথা বলেন। কি করেন আপনি? কথা লিখি। গল্প উপন্যাস লেখেন? না, আমি লিখি বক্তৃতা। মানে? মানে বুঝতে হলে আমাকে আরো শুনতে হবে মিস নওশীন। ঠিক আছে, বলুন। নসীন, আপনি বাসায় যাবেন কিভাবে? একটা রিকশা নিয়ে চলে যাব। আমি বললাম, আপনি চাইলে আমি আপনাকে বাসায় নামিয়ে দিতে পারি। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। তাছাড়া বাইরের অবস্থাও ভালো না। আমার কথায় মাথা নাড়ল নসীন। আমি ফোন দিলাম একটা রেন্টে কারের মালিককে। একটা ভালো গাড়ি পাঠাতে বললাম। ওরা শুধুমাত্র সোনারগাঁ হোটেলের গেস্টেরই গাড়ি ভাড়া দেয়। গত ২ দিন ধরে ওদের গাড়ি ব্যবহার করছি। তারপর কি হলো? রঞ্জুদাদের পুকুর পাড়ে কাপড় দিয়ে ঘিরে শেষ গোসল দেওয়া হলো বাবা মাকে। মসজিদ থেকে আনা হয়েছিল খাটিয়া। কাপড়ে মোড়ানো বাবা মাকে তোলা হলো খাটিয়ায়। তখন আর বোঝা যাচ্ছিল না কে বাবা আর কে মা। বাবা মাকে খাটিয়াতে তোলার সময় কেন জানি চিৎকার করে কেঁদে উঠেছিল বিনা। মাঝের চাচি কোলে নিতে গেল বিনাকে, কিন্তু রঞ্জুদা ছুটে এসে ছোঁ মেরে বিনাকে তুলে নিল নিজের কোলে। এর আগে আমি কোনোদিন রঞ্জুদাকে দেখিনি বিনাকে কোলে নিতে। রঞ্জুদার কোলে উঠে কান্না থেমে গেল বিনার। সেদিন বিনার জীবনের কতখানি বদল হয়েছিল সে কথা আমি বলতে পারব না। বিনা পেয়েছিল নতুন কোল, তবে রঞ্জুদার জীবন গিয়েছিল বদলে। বিনাকে কোলে নিয়ে খাটিয়াতে কাঁদ দিল রঞ্জুদা। পুকুর পাড়ের কদম গাছের নিচে দাফন করা হলো বাবা মাকে।
একটু একটু রাত নেমে এসেছে দাফন শেষ হতে হতে। বিনা তখনও রঞ্জুদার কোলে। দেবদারু আর মেহগুনি গাছের ভিতর দিয়ে শুকনা পাতা মারিয়ে বাড়ি ফিরছে ওরা। আকাশে চকচক করছে সদ্য ফোটা অসংখ্য তারা। গাছের পাতার ফাঁক দিয়ে তারাগুলোকে মনে হচ্ছে বাবা মার থেতলে যাওয়া শরীরের এক একটি অংশ। তারার এক নরম আলো এসে পড়েছে ওদের গায়ের ওপর। কোমল সেই তারার আলো স্পষ্ট করে পথ দেখাতে পারছে না ওদের, তবে দূরে সরিয়ে রেখেছে গাঢ় কালো অন্ধকারকে। মৃত্যু কেড়ে নিল ওদের বাবা মাকে তার হিমশীতল স্পর্শে। রয়ে গেল শুধু বাবা মার সাথে ওদের সম্পর্কটা। রেন্টেকারের ড্রাইভার ফোন দিল আমাকে। স্যার, আমি বাইরে অপেক্ষা করছি। চলুন নসীন, আপনাকে বাসায় নামিয়ে দিই। নসীন উঠতে যাচ্ছিল, আমি বললাম, একটু বসুন, আমি আসছি। টয়লেটে যাবার ভান করে চেয়ার ছাড়লাম। যাবার সময় ইচ্ছা করে ভুল করলাম, আমার ভিজিটিং কার্ডটা রেখে গেলাম টেবিলের ওপর। আমি ফিরে আসতেই লাফিয়ে উঠল নসীন। আপনি চন্দন? এমনভাবে কথাটা বলল নসীন যেন ও আমাকে বহুদিন থেকে চেনে। বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা কালো ঝকঝকে মার্সিডিস CLK 300। আমরা কোথায় যাব নসীন? আপনি কোথায় যাবেন? কেন জানেন না? মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং। ওর কথার ভঙ্গিতে হেসে ফেললাম আমি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, রাশেদ তো আপনার চেয়ে অনেক বড়, তারপরও নাম ধরে ডাকেন ওনাকে? না, আমি ওকে রাশেদ ভাই বলি। আমি আসলে আপনাকে বুঝতে দিতে চাচ্ছিলাম না আমি চন্দন। রাশেদকে ভাই বললে আপনি বুঝে ফেলতেন যে আমি চন্দন। কিন্তু রঞ্জুদাকে দাদা আর রাশেদ ভাইকে ভাই কেন ডাকেন? সে ব্যাখ্যা আমাদের বাবা মা আমাদের কখনো দেননি। তবে ব্যাপারটা বোধহয় এরকম যে আমার দাদা কলকাতা থেকে উজিরপুর এসেছিলেন ১৯৪৭ সালে দেশ বিভাগের সময়। আমাদের পরিবারের মধ্যে বহুকাল পর্যন্ত দাদা, কাকা, বৌদি এইসব ডাকের প্রচলন ছিল। তাই হয়তো রঞ্জুদা। আর রাশেদ ভাই যতদিনে পৃথিবীতে এসেছিল ততদিনে দাদা, কাকা, বৌদি বদলে গিয়েছিল ভাই, চাচা, ভাবিতে। তাই রাশেদ ভাই। এসি চলছে গাড়ির ভিতর। তারপরও জানলার কাঁচটা নিচে নামালো নওশীন। গাড়ির ভিতর ঢুকে পড়া একদলা বাতাসে মুখ পেতেছে নওশীন। বাতাসের চিরুনি আছড়ে দিচ্ছে ওর চুল। আর নওশীনের শরীরের পারফিউমের গন্ধে ভরে যাচ্ছে আমার ফুসফুস। ওর হলুদ ওড়নার আঁচল শুয়ে আছে গাড়ির থপথপে সাদা চামড়ার সিটের ওপর। কালো জামা আর হলুদ ওড়নায় নওশীনকে মনে হচ্ছে মেঘের ছায়ায় আলাদা হওয়া এক টুকরো সর্ষে ক্ষেত। আমার খুব ইচ্ছা করছে ওকে বলি, কাল আবার আসবেন আর্ট গ্যালারিতে? আজ তো ছবি দেখা হলো না। পরক্ষণেই ভাবলাম, ওকে বলার পরও যদি না আসে তবে সেটা হবে নিদারুণ উপেক্ষা, আর যদি আসে তাহলে মনে হবে অনুগ্রহ। বাংলাদেশে কবে এসেছেন? নীরবতা ভাঙল নওশীন। আমার ভিজিটিং কার্ড দেখে ও বুঝেছে আমি কোথায় থাকি। ২ দিন আগে। ঢাকায় কোথায় থাকেন? হোটেলে। কোন হোটেলে? সেটা জেনে কি করবেন? আজকের পর সম্ভবত আপনার সাথে আর দেখা হবে না। রঞ্জুদা, রাশেদ ভাই, বিনা ওরা কোথায় থাকে? ওদের বাসায় কেন উঠলেন না? আমি একটু হাসলাম ওর দিকে তাকিয়ে। নওশীন চোখ নামিয়ে নিল। আমি জানি না ওর সাথে আমার আর দেখা হবে কিনা। যদি দেখা না হয় তবে আমার খারাপ লাগবে, কিন্তু খুব বেশি খারাপ লাগবে না, কারণ আজকের বিকেলের প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি আমি। বিকালটা স্বপ্ন ছিল না, স্বপ্নের মতো ছিল। আমাদের গাড়ি এসে দাঁড়ালো নওশীনদের বাসার সামনে। গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলাম নওশীনকে। ভালো থাকবেন নওশীন। আমাকে কোনো উত্তর না দিয়ে গেটের দিকে হাঁটা শুরু করল। গেটের ভিতরে এক পা দিয়ে আমার দিকে একবার ঘুরে তাকালো, তারপর একরকম ছুটে এলো আমার কাছে। কাল আসবেন আর্ট গ্যালারিতে? আজ তো ছবি দেখা হলো না। হ্যাঁ, আসব। সকাল থেকেই দাঁড়িয়ে থাকব। বিকাল ৫টায় আসবেন, সকালে গ্যালারি বন্ধ থাকে। না, ৫টা না, ৪টায় আসবেন, গ্যালারি ৪টায় খোলে। আমাকে বিদায় বলে চলে যাচ্ছিল নওশীন। তখনই আমার মনে হলো সেই খালি পানির বোতলটার কথা। আমি দৌড়ে গেলাম ওদের গেটের কাছে। আমাকে দেখে বেরিয়ে এলো নওশীন। কি হয়েছে? আমি আপনার খালি পানির বোতলটা নিতে পারি? আপনি আসলেই একটা পাগল। নওশীন ব্যাগ থেকে বোতলটা বের করে আমার হাতে দিল। নওশীন, আপনি কি অনেকদিন থেকে রাতের বেলা রুটি খান? নওশীন আবার আকাশ থেকে পড়েছে আমার কথা শুনে। মানে?
আপনি কিভাবে জানেন আমি রাতের বেলা রুটি খাই? কারণ আপনার মা এখন রুটি তৈরি করছেন। সবজি রান্না করা হয়েছে আগেই। যান, আপনার মাকে সাহায্য করুন। আপনি কে বলুন তো? মা প্রতিদিন এই সময় রুটি বানায়, আজও হয়তো বানাচ্ছে। কিন্তু সেটা তো আপনার জানার কথা না। আমি নসীনকে কোনো উত্তর না দিয়ে ফিরে যাচ্ছি গাড়ির দিকে। পিছন থেকে আমাকে আবার ডাকল, শুনুন। আমি আজ আর শুনলাম না। হোটেলে ফিরতে ফিরতে বারবার আমার চোখে পড়ছে বোতলের গায়ে লেখা জীবন শব্দটার ওপর। আমি ভাবছি, যেভাবেই দেখি না কেন, জীবন এক বিস্ময়, লৌকিক এবং অলৌকিক ঘটনার পূর্ণ এক স্বতঃস্ফূর্ত প্রবাহ। বিকেল ৪টা বাজতে এখনো ১ ঘন্টা বাকি। একা একা বসে আছি আর্ট গ্যালারির ক্যান্টিনে। ২ কাপ চা ইতিমধ্যে খেয়ে ফেলেছি। আর ভালো লাগছে না। নওশীনের কথা ভাবতে ভাবতে ভুলে গিয়েছিলাম ছবি দেখার কথা। চলন্ত শিল্পের ভাবনা বাদ দিয়ে মন দিলাম ঝুলন্ত শিল্পের দিকে। ঢুকলাম গ্যালারির ভিতর। কেউ নাই গ্যালারিতে। মনে হচ্ছে আমি ঢোকার আগে ছবিগুলো কথা বলছিল নিজেদের সাথে। বছরের পর বছর হাসতে হাসতে ক্লান্ত মোনালিসা ভিঞ্চির নামে দুর্নাম করছিল পিকাসোর কাছে। বিরক্ত হয়ে পিকাসো বলছিল, তোমার মতো মধ্যবয়সী মহিলার মুখে হাসির চেয়ে বেশি মানায় কুৎসা। আমাকে দেখে একটু থামল ওরা। এখন সবাই তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ এসে লাগল আমার নাকে। দরজা খোলার শব্দে তাকালাম দরজার দিকে। নওশীন গ্যালারিতে ঢুকতেই আরও তীব্র হল গন্ধটা। পুঁথি বসানো একটা কালো শাড়িতে দ্যুতি ছড়াচ্ছে নওশীন। শাড়িটায় ওকে এত মানিয়েছে যে নওশীন ছাড়া অন্য কেউ শাড়িটা পরলে তা হতো শাড়িটার ওপর এক অন্যায় অবিচার। ওর চুলের একটা ধারা ঝুলছে চোখের পাশ দিয়ে গালের নিচ পর্যন্ত, ঠিক যেন একটা বন্য পাহাড়ে কালো ঝর্ণা। নওশীনের গায়ের পারফিউমের গন্ধ মেঘের মতো জড়িয়ে আছে ওকে। ও আমার কাছে আসতেই সুগন্ধি মেঘটা গ্রাস করল আমাকে। আমি অপলক তাকিয়ে আছি ওর দিকে। আমার মনে হচ্ছে এখনকার প্রদর্শনী শুধুই নওশীনের, ছবিগুলো না। ভাবছি নওশীনের এই অতিরিক্ত সৌন্দর্য প্রকৃতির এক ধরনের দুর্নীতি। কখন এসেছেন? আমার পাশে দাঁড়িয়ে বলল নওশীন। আমি তো এখানেই আছি, আর কোথাও যেতে পারিনি। মানে? মানে কিছু না, এমনি বললাম। চলুন বসে বসে কথা বলি। হাঁটতে হাঁটতে ও ঘুরে তাকাল আমার দিকে। আমাকে সবাই রিঙ্কি বলে ডাকে। আমার ডাকনাম রিঙ্কি। আপনি আমাকে ওই নামেই ডাকতে পারেন। রিঙ্কি, 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 রিঙ্কি। না, রিঙ্কি না। রিঙ্কি ডাকলে মনে হয় শুধু জিহবার আগা নাড়িয়ে ডাকছি। আমি আপনাকে নওশীন বলেই ডাকব। নওশীন। বাকযন্ত্রের প্রতিটি অংশে স্পর্শ করে নামটা। জানেন, কাল এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি ঘরে ঢুকে দেখি মা সত্যিই রুটি বানাচ্ছে, আর সবজি রান্না করেছে আগেই। এখন আপনি আমাকে বলেন, আপনি কিভাবে জানতেন মা তখন রুটি বানাচ্ছে? আপনি নিশ্চয়ই জাদু জানেন না? আপনি জাদু বিশ্বাস করেন না নওশীন? কথা ঘোরাবেন না। বলুন, আপনি কিভাবে বুঝলেন মা রুটি বানাচ্ছে? নওশীন, আমি আপনার দেওয়া ইনফরমেশনের সাথে কমন সেন্সের মিশেল করেছি মাত্র, আর কিছু না। আপনি বলেছিলেন আপনার বাবা সচিবালয়ে চাকরি করেন, আর তিনি এই সময় বাসায় থাকেন না। কাজেই আমি সহজে বুঝতে পারছিলাম আপনার মা তখন রুটি বানাচ্ছে। কিভাবে? ব্যাখ্যা করুন। দেখুন, আপনার বাবা একজন সৎ মানুষ। দাঁড়ান দাঁড়ান, আপনি কিভাবে জানেন আমার বাবা সৎ মানুষ? কারণ আপনার বাবা বহুদিন চাকরি করেন সচিবালয়ে, আর আপনারা এখনো ভাড়া বাড়িতে থাকেন। কাজেই তিনি সৎ মানুষ। আমরা ভাড়া বাড়িতে থাকি, এ কথা আপনাকে কে বলল? কেউ বলেনি। কাল যখন আমি আপনার সাথে কথা বলছিলাম আপনাদের বাসার সামনে, তখন আপনাদের বাসার দারোয়ান দেয়ালে পানির পিক ফেলছিল, আঙুলের চুন মুছছিল, দারোয়ানের স্যান্ডেলের কাদা মুছছিল গেটের গ্রিলে। আপনি বাড়িওয়ালার মেয়ে হলে আপনার সামনে সেগুলো করত না। ঠিক আছে, কিন্তু রুটির ব্যাপারটা এখনো বুঝলাম না। একজন সৎ মানুষ সন্ধ্যাবেলা বাসায় না থাকলে সে যাবে হাঁটতে, অন্য কোথাও না। আপনার বাবা এ বয়সে অফিস থেকে বাসায় ফিরে আবার হাঁটতে বের হন। আমার ধারণা ওনার ডায়াবেটিস আছে। আর সৎ মানুষরা শরীরের ব্যাপারে খুবই সচেতন হয়, অসৎ মানুষরা হয় না। অসৎ মানুষরা সারাক্ষণ পোলাও কুরমা খায়, মাঝে মাঝে মদ খায়। কারণ সৎ মানুষরা জীবনযাপন করে, আর অসৎ মানুষরা জীবন উদযাপন করে। আপনার বাবা হেঁটে এসে গরম গরম রুটি খাবেন, তাই উনি হাঁটতে বের হলে আপনার মা রুটি বানানোর প্রস্তুতি শুরু করেন। আর সবজি? মা সবজি রান্না করেছে, সেটা কিভাবে বুঝলেন? একজন সচেতন ডায়াবেটিসের রোগী খাসির চর্বি আর রসগোল্লা দিয়ে রুটি খাবেন না নিশ্চয়ই।
আমিও যে রুটি খাই রাতের বেলা সেটা কিভাবে বুঝলেন? নসীন, আপনি জানেন আপনি কত সুন্দর। আপনার মতো সুন্দরী মেয়েরা ফিগার ঠিক রাখতে সারাদিন কাটিয়ে দেয় অর্ধেক শশা খেয়ে আর বাকি অর্ধেক চোখের ওপর দিয়ে। সেক্ষেত্রে আপনি রাতে রুটি খাবেন এটাই স্বাভাবিক। আর রুটি তো বাবার জন্য মা বানাচ্ছেই। আপনি রুটি খেলে আপনার মার রান্নার কষ্টটাও কম হয়। আমার কথা শুনে লম্বা একটা হাসি হাসল নসীন। আমার চোখের টান পড়ল সেই প্রলম্বিত হাসির প্রাচুর্যে। এবার আপনার গল্প বলুন, চন্দনের গল্প। নসীনের কথায় আমি আবার শুরু করলাম আমার গল্প। আজ থেকে ঠিক ২ মাস আগের কথা। প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে ফিরেছি বিকেলবেলা। গাড়ি বেসমেন্টে রেখে লেটার বক্স চেক করতে গেলাম। লেটার বক্সটা খুলেই মনে হলো রঞ্জুদা তাকিয়ে আছে আমার দিকে। চমকে উঠলাম। রঞ্জুদার চিঠি। খামের ওপরের লেখা দেখে বুঝেছি এটা রঞ্জুদার চিঠি। লিফটের ভিতরেই খুললাম চিঠিটা। চন্দন চাচা, আর ৩ মাস পর আমার জন্মদিন। ৮ম শ্রেণীতে বৃত্তি পাবার পর এটা আমার প্রথম জন্মদিন। বাবা ভীষণ খুশি। ধুমধাম করে পালন করতে চান আমার জন্মদিন। তোমাকে আসতেই হবে। ইতি বন্যা। সাথে আরেকটা কাগজ। রঞ্জুদা লিখেছে, চন্দন, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করব। বিনা আর রাশেদও আসবে। কোনো অজুহাত শুনতে চাই না। তুই আসবি। শরীরের যত্ন নিস। ভালো থাক। রঞ্জু। বন্যার রঞ্জুদার মেয়ে। ওর হাতের লেখা ওর বাবার মতো। ঘরে ঢুকে জানলার পর্দাগুলো ফাঁক করে দিলাম। পরন্ত বিকেলের কোমল আলো গড়িয়ে গড়িয়ে ঢুকছে ঘরের ভিতর। বাইরের সারিবদ্ধ হাইরাইজ বিল্ডিংগুলোকে মনে হচ্ছে এক একটি গল্পের স্তূপ। অজস্র গল্প বুকে ধারণ করে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আমার অ্যাপার্টমেন্টটা ১৬ তলায়। ড্রয়িং রুমে বসেই দেখা যায় সিডনি শহর। এইচএসসি পাশ করে আমি চলে আসি অস্ট্রেলিয়ার সিডনিতে গ্র্যাজুয়েশন করতে। সেই থেকে সিডনিতে আমি ১০ বছর। ফোনে কথা হয় রঞ্জুদা, রাশেদ ভাই, বিনার সাথে। ইমেইলেও যোগাযোগ হয়। তবে চিঠি এখন কেউ আর লেখে না, আমিও না। অনেকদিন পর পেলাম রঞ্জুদার চিঠি। চিঠিটা হাতে নিতেই চুপসে গিয়েছিল সারাদিনের ক্লান্তি। কাঁধের ব্যাগটা ছুঁড়ে দিলাম সোফার ওপর। কিচেনে ঢুকে কফি মেশিন থেকে ১ কাপ ক্যাপুচিনো কফি নিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে। একটু পরে সন্ধ্যা হবে। বৃষ্টি গর্ভে গর্ভবতী মিশকালো মেঘটা গিলে নিয়েছে পড়ন্ত সূর্যটাকে। বেঘার আকাশের ফাঁক দিয়ে চিকচিক করছে থোকা থোকা আলো। একদল সিগাল ভেসে গেল সাগরের নিমন্ত্রণে। ওদের গান শুনে নিজের মনেই গুনগুনালাম মায়া অ্যাঞ্জেলোর বিখ্যাত লাইন দুটো। এ বার্ড ডাজেন্ট সিং বিকজ ইট হ্যাজ অ্যান অ্যান্সার, ইট সিংস বিকজ ইট হ্যাজ এ সং। চিঠিটা পাবার পর খুব অতীতাসক্ত হয়ে পড়েছিলাম। রাতে ভালো ঘুম হয়নি। অনেক সকাল থেকে হাঁটছিলাম ট্রেডমিলে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আমন্দা ফোন করেছে। হাঁটতে হাঁটতেই ফোন রিসিভ করলাম। চন্দন, তোমার জন্য ২টো খবর আছে। একটা ভালো খবর আর একটা কম ভালো খবর। ভালো খবরটা হচ্ছে তোমার চাকরি চলে যায়নি, তোমার ক্যান্সার হয়নি। এমনকি কেউ মামলাও করেনি তোমার বিরুদ্ধে। আমি বললাম, আর খারাপ খবর? চন্দন সুইটহার্ট, তুমি কাল যে ফাইলটা দিয়েছিলে আমি মনে হয় সেটা হারিয়ে ফেলেছি। কোথাও খুঁজে পাচ্ছি না। এটা বলার জন্য ফোন করেছ এত সকালে? না, মিস্টার ব্রাউন তোমার সাথে দেখা করতে চায় সকাল ৮টার আগে। ঠিক আছে, আমি আসছি। আমান্দা জনসন আমার সহকর্মী এবং মিস্টার ব্রাউনের সেক্রেটারি। মিস্টার ব্রাউনের পুরো নাম মিস ব্রাউন। সে নিউ সাউথ ওয়েস্ট সিডনির রাজ্য সরকারের একজন সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী। মিস্টার ব্রাউন শুধু একজন রাজনীতিবিদই না, একজন শিল্পপতিও। আমি তার সহকারী প্রেস সেক্রেটারি। আমার প্রধান কাজ মিস্টার ব্রাউনের বক্তৃতার স্ক্রিপ্ট লেখা এবং মিডিয়াতে সে কিভাবে ও কি নিয়ে কথা বলবে তার আউটলাইন তৈরি করা। মিস্টার ব্রাউনের অফিসে আমরা মোট ৫ জন। আমি আর আমান্দা ছাড়া বাকি ৩ জন হল নিকোল ক্যালি, চিফ অব স্টাফ, রবার্ট সলিভান, সিনিয়র অ্যাডভাইজার এবং জন হারসন, ফাইন্যান্স অ্যান্ড প্রেস অ্যাডভাইজার। পাঠক, অস্ট্রেলিয়াতে চন্দনের সব কথাবার্তা ইংরেজিতে। আমি তার অনুবাদ করেছি মাত্র। ইতালিয়ান বংশোদ্ভূত আমান্দা ২৬ বছরের বুদ্ধিমতী তরুণী। সে অনেক সুন্দরী বটে, তবে কতখানি সুন্দর সেটা বলা মুশকিল। তার ধারণা পুরুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা সে পেয়েছে নারীনুক্রমে। সে নারী, এটাই তার ক্ষমতা। সব পুরুষের ওপর চলবে তার জাদু। বেশিরভাগ ক্ষেত্রে চলেও সে জাদু। কিন্তু আমি অল্প কয়েকজন ভাগ্যহতদের একজন, যার উপর জাদুটা কাজ করছে না। আমাকে তাই আমান্দা হ্যান্ডসাম, সুইটহার্ট, ডার্লিং এসব বলে ডাকে।
এগুলো এক ধরনের নরম খোঁচা। ৮টার আগে চলে এলাম অফিসে। হাত ইশারায় আমাকে তার রুমে ডাকল মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন দেখতে হলিউডের অভিনেতাদের মতো, পরিপাটি চুল, পলিশ করা জুতা। সবসময় তার দেহ জড়িয়ে থাকে দামি স্যুট আর দুর্লভ পারফিউম। চমৎকার করে কথা বলে মিস্টার ব্রাউন। শব্দের ব্যবহার দারুণ মিতব্যয়ী। কথা বলার সময় হাসি, দীর্ঘশ্বাস, নীরবতা, হাত কিংবা মাথা নাড়ানো এমনভাবে ব্যবহার করে যেন সেগুলো দাড়ি, কমা, সেমিকোলন অথবা বিস্ময়বোধক চিহ্ন। গুড মর্নিং চন্দন। মর্নিং মিস্টার ব্রাউন। আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল মিস্টার ব্রাউন, একটা নিমন্ত্রণপত্র। অস্ট্রেলিয়ার ইহুদি সোসাইটির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথি হবে মিস্টার ব্রাউন। ২ সপ্তাহ পর সেখানে বক্তৃতা দিবে সে। আমার চোখে চোখ রেখে মিস্টার ব্রাউন বলল, ইহুদি ভোট শতকরা মাত্র ২০ ভাগ, কিন্তু ৩টি নিউজ পেপার, ২টি রেডিও আর একটা টিভি চ্যানেল ওদের সরাসরি নিয়ন্ত্রণে। আমি থাকব মাইক্রোস্কোপের নিচে। আমি মিস্টার ব্রাউনকে আশ্বস্ত করলাম, চিন্তার কিছু নেই মিস্টার ব্রাউন, আমি জানি কি করতে হবে। নিজের রুমে ঢুকে শরীরটা এলিয়ে দিলাম চেয়ারে। আর মাত্র ৫ সপ্তাহ পর নির্বাচন। আমরা সবাই দারুণ ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। এ নির্বাচনে শুধু মিস্টার ব্রাউনেরই ভাগ্য পরীক্ষা হবে না, আমাদেরও হবে। পশ্চিমা গণতন্ত্রের যে দিকটা নিয়ে কেউ মাথা ঘামায় না সেটা হলো নির্বাচনের দিন চাকরি হারাতে হয় পরাজিত এমপিদের সকল সরকারি বেতনভুক্ত কর্মচারীদের। শুধু তাই না, তাদের সিভি দেখেও সবাই বুঝতে পারে তারা ছিল একজন পরাজিত এমপির অ্যাডভাইজার, যার অর্থ একজন ব্যর্থ অ্যাডভাইজার। দরজায় টোকা দিয়ে আমার ঘরে ঢুকল আমান্দা। একটা ফাইল বাড়িয়ে দিয়ে বলল, চন্দন, তোমার কি মনে হয় আমরা এবার জিতব? অবশ্যই। এত নিশ্চিত হচ্ছ কিভাবে? কারণ বিশ্বাসী শক্তি। কিন্তু সব মতামত জরিপে পিছিয়ে আছি আমরা। আসল মতামত জরিপ হবে নির্বাচনের দিন। আমাদের হাতে অনেক সময় আছে মানুষকে আমাদের পক্ষে আনার। তারা কেন আসবে আমাদের পক্ষে? আমরা কি তাদের সব চাহিদা পূরণ করেছি? আমাদের নির্বাচনী প্রচারণার কৌশলের কারণে মানুষ আমাদের পক্ষে আসবে। কোনো নির্বাচনে বিরোধী দল জিতে না, সরকারি দল হারে। আমাদের হারার কোনো কারণ নেই। জানো আমান্দা, নির্বাচনী প্রচারণা এক ধরনের মার্কেটিং। আর মার্কেটিং মানেই শুধু মানুষের চাহিদা পূরণ করা না, বরং নতুন চাহিদা তৈরি করা। আমরা মানুষের নতুন চাহিদা তৈরি করব। মানুষ ভুলে যাবে তাদের অপূর্ণ চাহিদার কথা। যেমন আমাদের স্কুলের ছাত্রদের ল্যাপটপ, কম্পিউটার দেবার প্রতিশ্রুতি। এ একটা কারণে হলেও স্কুলের বাচ্চারা তাদের বাবা মাকে বলবে আমাদের ভোট দিতে। তারা কি আমাদের বিশ্বাস করবে? আমরা মানুষের ভোট চাই, বিশ্বাস না। মানুষ আমাদের বিশ্বাস না করলেও অবিশ্বাস করতে পারবে না। সেটাই আমাদের নির্বাচনী প্রচারণার কৌশল। বিরোধী দল সবকিছু দেবার প্রতিশ্রুতি দিচ্ছে, বলল আমান্দা। আমরা মানুষকে বোঝাবো, রোনাল্ড রিগান বলেছেন, যে সরকার সবকিছু দেবার ক্ষমতা রাখে সে সরকার সবকিছু কেড়ে নেবারও ক্ষমতা রাখে। অতিরিক্ত প্রতিশ্রুতি এক ধরনের দুর্বলতা। আমরা মানুষকে শুধু স্বপ্নই দেখাবো না, ভয়ও ধরাবো। বিরোধী দল নির্বাচনে জিতলে কি হবে সেই ভয়। নেগেটিভ প্রচারণা অনেক সময় পজিটিভ প্রচারণার চেয়ে বেশি কার্যকর। আমার কথা শেষ হবার আগে আমান্দা বলল, তুমি ওভার কনফিডেন্ট, কারণ তুমি চাকরি হারানোর ভয় পাচ্ছ। তোমার ধারণা ঠিক না আমান্দা। রজার ফেডরার যখন পরাজয় নিশ্চিত জেনেও টেনিস বলের পিছনে দৌড়ায়, তখন সে পুরস্কারের টাকার কথা চিন্তা করে না। সে দৌড়ায় কারণ সে জিততে চায়। জয়ের নেশা এক ধরনের আচরণ। আমাদের ডিএনএর এক কস্মিন সমন্বয়। ভ্রু দুটো উপরে উঠিয়ে আমান্দা বলল, জয়ের নেশা এক ধরনের আচরণ। আমাদের ডিএনএর এক কস্মিন সমন্বয়। কথাটা শুনতে ভালো, কিন্তু এর অর্থ কি? আমি আমান্দার চেয়ারের সামনে এসে দাঁড়ালাম। আমান্দা সবসময় পিছনে হেলে চেয়ারে বসে। এখনো সেভাবেই বসে আছে। আমি ওর চোখে চোখ রেখে বললাম, এই যে তুমি সবসময় পিছনে হেলে বসো আর আমি সামনে ঝুঁকে বসি, এর অর্থ আমি সবসময় তোমার চেয়ে ফিনিশ লাইনের একটু বেশি কাছে। এটাই আচরণ, এটাই জয়ের নেশা। ঠিক আছে চন্দন, তুমি আমাদের কাণ্ডারি। এখন চলো একসাথে কফি খাবো। আমি আর আমান্দা বের হলাম ঘর থেকে। অটোমেটিক দরজাটা ক্লিক শব্দ করে বন্ধ হলো পিছন থেকে। কফির কথা শুনে একটু নড়ে উঠল নওশীন। কফি খাবেন? কফি কোথায় পাবো? এখানে শুধু চা পাওয়া যায়। আমি বাসা থেকে বানিয়ে এনেছি। নওশীন ওর ব্যাগ থেকে ছোট্ট একটা ফ্লাস্ক আর 2টো প্লাস্টিকের কাপ বের করল। নিন কফি খান। কফিতে একটা চুমুক দিয়েই আঁতকে উঠলাম। এত বিশ্রী কফিও কি বানানো সম্ভব? কেমন হয়েছে কফিটা? আমি নিজে হাতে বানিয়েছি। অনেক কষ্টে বললাম, হ্যাঁ, ভালো হয়েছে।
তাহলে খান, কফি খেতে খেতে আবার গল্প বলুন। অনুরোধে ঠেকে গেলার কথা শুনেছি, কিন্তু আমি গিলছি আস্ত একটা রাইস মিল। সন্ধ্যা ৬টার নিউজ দেখে চুপসে গেলাম। ব্রেকিং নিউজ সব চ্যানেলে। স্থানীয় সরকার মন্ত্রী নিলস ব্রাউনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। নাম প্রকাশ না করে এক মহিলা মিডিয়াকে বলেছে ৭ বছর আগে মিস্টার ব্রাউন মদ্যপ অবস্থায় তার উপর যৌন আক্রমণ করেছিল। জনাকীর্ণ হোটেলের লবিতে ঘটেছিল ঘটনাটি। সেই ঘটনার কয়েকজন প্রত্যক্ষ সাক্ষী এখন সাক্ষ্য দিতেও প্রস্তুত। পশ্চিমা দেশগুলোতে খুনের পরেই পুলিশ বেশি গুরুত্ব দেয় যৌন হয়রানির অভিযোগকে। নারীর অধিকার নিয়ে নানা প্রশ্ন থাকলেও অন্তত আইনি রক্ষায় পুরুষের চেয়ে বেশি সুরক্ষিত নারীরা এখানে। মতামত জরিপে পিছিয়ে আছি আমরা। এ খবর এখন আমাদের জন্য ভূমিকম্পের মতো। ঠিকভাবে সামাল দিতে না পারলে শুধু মিস্টার ব্রাউনই পরাজিত হবেন না, আমাদের পার্টিও ক্ষমতা হারাতে পারে। নিউজ শেষ হবার আগেই মোবাইলটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে নিকোল ক্যালির নাম, মিস্টার ব্রাউনের চিফ অব স্টাফ। চন্দন, তাড়াতাড়ি অফিসে চলে আসো, আমরা সবাই আসছি। অফিসের কনফারেন্স রুমে আমরা ৫ জন। আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মিডিয়া অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা যত দেরি করব, অভিযোগটি সত্য হবার সম্ভাবনাও ততই বৃদ্ধি পাবে। অভিজ্ঞজন হডসন প্রথম কথা শুরু করল আমাদের মিটিংয়ে। ক্যালি, তোমার কথা হয়েছে মিস্টার ব্রাউনের সাথে? হ্যাঁ, হয়েছে। মিস্টার ব্রাউন বলেছে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছিল, তবে সেটা যৌন আক্রমণ না। মিস্টার ব্রাউন আরও বলেছে সে এখন কিছুই ভাবতে পারছে না, সব দায়িত্ব আমাদের ওপর। যা কিছু করার আমাদেরকেই করতে হবে। পানির গ্লাসে একটা চুমুক দিয়ে ক্যালি এবার বলল, আমাদের সামনে এখন দুটো পথ। এক, আমরা সত্য কথা বলবো, এতে মিস্টার ব্রাউন নির্বাচনে হারবে, তবে সে রক্ষা পাবে পুলিশের কাছে মিথ্যা কথা বলার শাস্তি থেকে। ২, আমরা পুরো ঘটনাই অস্বীকার করব। এতে আপাতত হয়তো মিস্টার ব্রাউন নির্বাচনে জিতবে, কিন্তু ব্যাপারটা প্রমাণিত হলে মিথ্যা বলার চরম শাস্তি পাবে। জন হডসন হতাশ চোখে তাকালেন সবার দিকে। এমন কেউ কি নাই যে আমাদের রক্ষা করতে পারে? আমান্দা আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, একটা তাচ্ছিলের হাসি ওর চোখে। আজ সকালে যেসব কথা আমি ওকে বলেছিলাম সেগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে আমান্দা। আমি ওর দিকে তাকিয়ে একরকম মুখ ফসকেই বললাম, আমান্দা রক্ষা করবে আমাদের? আমি? আমি কিভাবে? চমকে উঠল আমান্দা। আমি সবাইকে ব্যাখ্যা করলাম আমার প্ল্যান। সবাই একমত হলো আমার সাথে। কিছু একটা বলতে যাচ্ছিল আমান্দা। আমি ওর বাম হাত চেপে ধরায় আমাদের অসহায়ত্ব টের পেল ও। কিছু না বললে আমান্দাও হ্যাঁ ভোট দিল আমার প্রস্তাবে। ইতিমধ্যে ক্যালি সবাইকে ফোন করা শুরু করেছে। আমি রওনা দিলাম মিস্টার ব্রাউনের বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই আমান্দাকে দেখা গেল টিভি স্ক্রিনে। মিস্টার ব্রাউনের বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে বসে আমি টিভি দেখছিলাম। বেশ অসহায় আর মলিন চেহারা আমান্দার। তার ২ চোখে বড় বড় করে লেখা, আমরা ষড়যন্ত্রের শিকার। বডি ল্যাঙ্গুয়েজটা টিভিতে ঠিকমতো দিতে পেরেছে আমান্দা, যেমনটা আমাদের প্ল্যান ছিল। আমান্দা বলছে, আজ সন্ধ্যায় টিভি নিউজ দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি মিস্টার ব্রাউনের অফিসে কাজ করছি ৮ বছর। মিস্টার ব্রাউনকে কোনোদিন মদ্যপ অবস্থায় দেখিনি। কাজের তাগিদে তার সাথে ঘুরে বেরিয়েছি দিনরাত বিভিন্ন জায়গায়। একজন সাহায্যকারী বন্ধু ছাড়া তাকে কখনো মনে হয়নি আমার বস। আমি বিশ্বাস করি না এ ঘটনা মিস্টার ব্রাউন ঘটাতে পারে। এটা তার চরিত্রের বাইরে। টিভি স্ক্রিনে আরও দেখানো হচ্ছে মিস্টার ব্রাউনের সই করা একটা স্বীকারোক্তি। পুরো ব্যাপারটা অস্বীকার করেছে মিস্টার ব্রাউন। অনেকক্ষণ ধরে মিস্টার ব্রাউনের বাসার কলিং বেল টিপছি। অবশেষে দরজা খুলে দিলেন মিসেস ব্রাউন। আমার সাথে কোনো কথা না বলে চুপচাপ সোফায় বসে থাকল মিসেস ব্রাউন। তার চেহারা পুরোটাই ঢাকা পড়েছে কান্নাকাটি আর মিস্টার ব্রাউনের সাথে ঝগড়াঝাটির বিষাক্ত লাভায়। তোমার বস উপরে, স্টাডি রুমে। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কি চাও? টিভিতে একটা ইন্টারভিউ। আমাকে মিথ্যা বলতে বলছো? না। তাহলে সত্য কি? সত্য হল মিস্টার ব্রাউন একজন আদর্শ স্বামী, একজন দায়িত্বশীল পিতা। সে একজন ধর্ষণকারীও বটে, সেটাও সত্য, বলল মিসেস ব্রাউন। না, আমরা জানি না সেটা সত্য কিনা। এটা একটা অভিযোগ মাত্র। মিসেস ব্রাউন, আপনি জানেন মিস্টার ব্রাউনের কত শত্রু। নির্বাচনের আগে এটা আমাদের বিরুদ্ধে স্রেফ একটা ষড়যন্ত্র। আপনি বিশ্বাস রাখুন আমাদের ওপর। আমরা জানি কিভাবে সামাল দিতে হয় এ ধরনের পরিস্থিতি। আমি টিভি অন করলাম। আমান্দার স্টেটমেন্টটা বারবার দেখাচ্ছে একটা নিউজ চ্যানেল। মিসেস ব্রাউন প্রথম দেখল সেটা। টিভিতে আমান্দার মুখের ল্যাঙ্গুয়েজের চেয়ে প্রখর,
তার বডি ল্যাঙ্গুয়েজ। এমন অসহায় আর নিষ্পাপ ভঙ্গিতে কথা বলছে আমান্দা, যে কেউ বিশ্বাস করবে তার মুখের কথা। আমাদের স্টেটমেন্টটা একটা সংশয় তৈরি করল মিসেস ব্রাউনের মনে। সে এমনিতেই বিশ্বাস করতে চায় তার স্বামী নির্দোষ। এক গ্লাস পানি খেল মিসেস ব্রাউন। চেহারার রাগী ভাবটা এখন আর নেই, তবে ভীষণ উদ্বিগ্ন। আমি বললাম, মিসেস ব্রাউন, আমাদের হাতে সময় খুবই কম। আজ রাতেই সাংবাদিকরা আসবে আপনার ইন্টারভিউ নিতে। আপনি আজকের নিউজ দেখার আগ পর্যন্ত মিস্টার ব্রাউনকে যেভাবে দেখেছেন, সাংবাদিকদের সেই কথাই বলবেন। আপনার বর্ণনায় ভোটাররা বুঝতে পারবে মিস্টার ব্রাউন একজন সাংসারিক মানুষ। দীর্ঘ সংসার জীবনে নারী ঘটিত কোনো কেলেঙ্কারির অভিযোগ নেই তার বিরুদ্ধে। সে কখনো মাত্রাতিরিক্ত মদ্যপান করে না। এসব ক্ষেত্রে ভোটাররা মেয়েদের কথা বেশি বিশ্বাস করে। দেয়ালে ঝোলানো গ্রুপ ফটোটার দিকে তাকিয়ে আছে মিসেস ব্রাউন। মিস্টার ও মিসেস ব্রাউন বসে আছে পার্কের বেঞ্চে। পিছন থেকে তাদের গলা জড়িয়ে ধরেছে দুই ছেলে, রন আর পল। সবাই হাসছে ছবিতে। মিসেস ব্রাউনের কোলে এক ঝুড়ি ফল, মিস্টার ব্রাউনের হাতে একটা ফ্লাস্ক। মনে হয় কোনো পারিবারিক পিকনিকের ছবি। ছবিটার দিকে তাকিয়ে চোখ দুটো ভরে উঠেছে মিসেস ব্রাউনের। মিস্টার ব্রাউনকে নিয়ে আমি যাচ্ছি অফিসে। সত্যি কথা বলতে, আমরা এখন পালাচ্ছি। সাংবাদিকরা কথা বলতে চাইছে মিস্টার ব্রাউনের সাথে। এখন তার কথা বলা ঠিক হবে না। কাল সকালে সে সরাসরি টিভিতে ইন্টারভিউ দেবে। আমাদের নিয়ে দৌড়ে পালাচ্ছে গাড়িটা। শুনশান রাস্তা, ট্রাফিক একদম নাই। এখন রাত 11টা। এত রাতে সিডনির রাস্তা ফাঁকাই থাকে। অনেকগুলো গ্রিন সিগন্যাল পার হয়ে আমরা উঠলাম বড় রাস্তায়। গাড়ির ভেতর গলা চেপে ধরা নীরবতা। আমার আর মিস্টার ব্রাউনের অনেক আলোচনা জমা আছে। কাল টিভিতে সে কি বলবে সেগুলো ঠিক করতে হবে, কিন্তু কথা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। হালকা ধরনের একটা মিউজিক অন করলাম। বদ্ধ ভাবটা একটু কমল। মিউজিকটা আমার আর মিস্টার ব্রাউনের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করেছে। আমি মিস্টার ব্রাউনের দিকে না তাকিয়ে বললাম, আমরা পুরো ব্যাপারটাই অস্বীকার করেছি। আপনি ওই মহিলাকে জানেন না। সেদিনের কোনো কথাই আপনার মনে নাই। অসহায় দৃষ্টিতে আমাকে দেখল মিস্টার ব্রাউন। তার চোখে ভয় না, আতঙ্ক দেখতে পেলাম। নির্বাচনে পরাজয়ের ভয় এখন তার নেই, পতনের আতঙ্ক তার চোখে মুখে। স্ত্রীর কাছে পতন, সন্তানের কাছে পতন, সমাজের কাছে পতন। তার সব অর্জন দাঁড়িয়ে আছে ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে। কারণ মিস্টার ব্রাউন জানে অভিযোগটা কিছুটা হলেও সত্য, এবং প্রমাণিত হলে তাকে জেলেও যেতে হতে পারে। চলুন কফি খাই। আমি গাড়িটা একটা পেট্রোল স্টেশনের ভেতর নিলাম। 2 কাপ কফি নিয়ে আমরা বসলাম পেট্রোল স্টেশনের বাইরে। রাতের ক্লান্ত রাস্তাটা শুয়ে আছে আমাদের সামনে। মাঝে মধ্যে 2-একটা ভারী ট্রাক গেলে কেঁপে উঠছে রাস্তাটা। শোক আর অপরাধবোধের মধ্যে পার্থক্য কি জানো চন্দন? আচমকা কথা শুরু করল মিস্টার ব্রাউন। শোকে যন্ত্রণা আছে, কিন্তু দহন নাই। অপরাধবোধের পুরোটাই দহন। আমার অপরাধবোধটা এই মুহূর্তে শুধু একটা অন্যায়ের জন্য না, অনেক অন্যায়ের জন্যও, যেগুলো আমি করতে পারতাম কিন্তু করিনি। আমি রাস্তার দিকে তাকিয়ে বললাম, অপরাধবোধ যদি মানুষকে বদলে দিতে পারে, তবে তার দহন সার্থক। কফি শেষ করে আমরা ফিরে এলাম গাড়িতে। আমাদের প্ল্যানটা কি চন্দন? আমি ব্যাখ্যা করলাম। মহিলাটি নিজের নাম বলেনি, কাজে সে দুর্বল না হলেও খুব সাহসী না। ঘটনাটা ঘটেছিল 7 বছর আগে। আমি হোটেল ম্যানেজারের সাথে কথা বলেছি। 7 বছর আগে হোটেল লবিতে কোনো ক্যামেরা ছিল না। সেদিন হোটেল লবির সবাই মদ্যপ ছিল। সেই মহিলা এবং যারা সাক্ষী দিবে বলে সে দাবি করেছে তারাও মদ্যপ ছিল। তাদের স্বীকারোক্তি নির্ভরযোগ্য না। কালকে টিভি ইন্টারভিউতে আমরা বলবো, আমরা ওই মহিলার বিরুদ্ধে মোটা অঙ্কের মানহানির মামলা করতে যাচ্ছি। মহিলাটি জানে এই ঘটনা কোর্টে প্রমাণ করা খুবই কঠিন। আমার ধারণা, মানহানির মামলার কথা শুনে সে ভয় পাবে, আর বেশি দূর এগুবে না। আমরা আরও বলবো, নির্বাচনে জেতার জন্য এ ঘটনাটা বিরোধী দলের সাজানো। এতে মিডিয়ার নজর থাকবে বিরোধী দলের ওপর। কিন্তু চন্দন, যে যত বড় মানুষ, তার পালানোর জায়গাও তত কম। আমার অনেক শত্রু, ব্যবসায়িক, রাজনৈতিক, তারা সবাই সাহায্য করবে ওই মহিলাকে। মিস্টার ব্রাউন যখন কথা বলছিল তখন তার পাশের গাড়িটা ওভারটেক করল আমাদের। ড্রাইভারটা আমাদের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসছে। রক্ত উঠে গেল আমার মাথায়। নিজেকে পরাজিত দেখতে আমার খুব কষ্ট হয়। বাস্টার্ড! জোরে একটা গালি দিয়ে গাড়ির অ্যাক্সিলারেটরটা চেপে ধরলাম সব শক্তি দিয়ে। কোঁকে উঠল যেন আমাদের গাড়িটা। 5 সেকেন্ডের মধ্যে ওভারটেক করলাম সেই ড্রাইভারকে।
আমার এই আচরণে একটু হাসল মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন, আমাদের প্ল্যান এ যদি কাজ না করে তবে প্ল্যান বি ব্যবহার করতে হবে। ঝুঁকি নেওয়া ছাড়া কোনো উপায় নাই আমাদের। চন্দন, আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিলাম। তোমার উপরই আমার সবচেয়ে বেশি আস্থা। ঝানুর রাজনীতিবিদ মিস্টার ব্রাউন। জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা পার করেছে সে। দুর্যোগের বাতাস গায়ে লাগার আগে তার গন্ধ এসে লাগে মিস্টার ব্রাউনের নাকে। টিভি ইন্টারভিউ শুরু হতেই তরুণী উপস্থাপিকাকে অসহায় করে দিল মিস্টার ব্রাউনের দীর্ঘ অভিজ্ঞতা। শাক দিয়ে মাছ ঢাকার জন্য প্রচুর পরিমাণ শাক ছিল মিস্টার ব্রাউনের প্লেটে। সেই শাক দিয়ে এমনভাবে মাছ ঢাকল মিস্টার ব্রাউন, ভোটাররা প্রায় ভুলেই গেল মাছের কথা। মিস্টার ব্রাউনের ইন্টারভিউ শেষ হলে আমরা নিজেরাই জরিপ চালালাম ভোটারদের ওপর। আমাদের নির্বাচনী এলাকায় কয়েক শত বাড়িতে ফোন করে জানতে চাইলাম তারা কি ভাবছে মিস্টার ব্রাউনকে নিয়ে। আমরা বুঝতে পারলাম মানুষ মিস্টার ব্রাউনের কথা বিশ্বাস করলেও মহিলা ভোটারদের আস্থা আমরা কিছুটা হলেও হারিয়েছি। নির্বাচনী প্রচারণায় তাই আমরা সামান্য ফাইন টিউনিং করলাম। মিসেস ব্রাউনকে সামনে আনা হলো। আমাদের সব মহিলা সংগঠনের নেত্রী হয়ে কাজ করতে লাগল মিসেস ব্রাউন। আমাদের ডিটেকটিভরা এর মধ্যেই বের করে ফেলেছে সেই মহিলাকে। তার বিস্তারিত রিপোর্ট এখন আমাদের হাতে। রাজনীতির ডিকশনারিতে সতর্কতা শব্দটা ক্যাপিটাল লেটারে লেখা হয়। আমরা তাই সারাক্ষণ নজর রাখছি তার উপর। মহিলাটির নাম ম্যাগি সাসকিয়া। একটা ছেলে নিয়ে একাই থাকে ম্যাগি। ম্যাগির ছেলে ক্লাস 4-এ পড়ে। কয়েক বছর আগেই স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে ম্যাগির। একসময় সে ড্রাগে আসক্ত ছিল। কোনো কাজ করে না ম্যাগি। সরকারি ভাতায় কোনো রকমে সংসার চলে তার। থাকেও সরকারি বাড়িতে। সরকার বেকার পরিবারগুলোকে কম ভাড়া এসব বাড়ি দেয়। মানহানির মামলার কথা শুনে ম্যাগি ভয় পেল। ইদানিং তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে বিরোধী দলের বেশ কয়েকজন। আমরা বুঝতে পারছি ম্যাগিকে সামনে এগিয়ে যেতে সব ধরনের সহায়তা করবে বিরোধী দল। দুদিন পরে বিরোধী দলের ভিতরে থাকা আমাদের এক ভক্ত আমাকে ফোন দিল। অবশেষে ম্যাগিকে পটাতে পেরেছে বিরোধী দল। কয়েকদিনের মধ্যেই একটা পত্রিকায় সেই যৌন আক্রমণের বিস্তারিত বর্ণনা দিবে ম্যাগি। মিস্টার ব্রাউন সব শুনে আমাদের অনুমতি দিল প্ল্যান বি ব্যবহারের। শুরু হলো প্ল্যান বি। টাকা মানুষের তৈরি হলেও টাকাই নিয়ন্ত্রণ করে মানুষকে। মানুষই সেই ক্ষমতা দিয়েছে টাকাকে। ম্যাগি সাসকিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন টাকার। অনেক বছর অপেক্ষার পর ধারের টাকায় পুরনো একটা গাড়ি কিনেছে সে। ধারের টাকার কিস্তি আর গাড়ির পেট্রোলের খরচ জোগাতে সপ্তাহে 2 দিনের বদলে 1 দিন বাজার করে ম্যাগি। দামি পোশাকের দোকানের বাইরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকে পোশাকগুলোর দিকে। ছেলেকে দিয়ে সিডনির বাইরে কোথাও হলিডেতে যাবার স্বপ্ন তার বহুদিনের। ম্যাগির বুকশেলফে সাজানো পুরনো সব হলিডে বিষয়ক ম্যাগাজিন। ছেলেটা যখন তার স্কুলের অন্য বন্ধুদের মতো হলিডেতে যাবার বায়না ধরে তখন ম্যাগি ম্যাগাজিনগুলোর পাতা উল্টায় আর চোখ মোছে। স্বর্গের চেয়েও আকর্ষণীয় মনে হয় বড় বড় হোটেলের ছবিগুলো। টাকার লোভ শীতের ঠান্ডা বাতাসের মতো। ঘরের দেয়াল যত পুরোই হোক, কোনো না কোনো ফাঁক দিয়ে সে ঢুকবেই ঘরের ভিতর। আমাদের প্ল্যান বি হল ঘুষ, পৃথিবীর আদিমতম পন্থা। সেই তখন থেকে এখন পর্যন্ত সমান কার্যকরী। তবে এই ঘুষ আমরা ম্যাগিকে সরাসরি দিতে পারব না। দিলে ম্যাগি নিজেই ব্যাপারটা ফাঁস করে দিবে এবং বিরোধী দল সেটা আগ্নেয় অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমাদের ওপর। এমন কাউকে দিয়ে ঘুষটা দিতে হবে ম্যাগিকে যার সাথে মিস্টার ব্রাউনের দূরতম দূরত্বেও কোনো সম্পর্ক নেই। আমরা সাপ মারব এবং লাঠিও ভাঙব, তবে হাতে ব্যথা লাগাবো না আমরা। আমাদের লাঠির অভাব নেই। ম্যাগি যে শোরুম থেকে গাড়িটা কিনেছিল তার মালিকের সাথে কথা বললাম আমরা। নিজের সুবিধার কথা চিন্তা করেই আমাদের প্রস্তাবে রাজি হল সে। শোরুমগুলো প্রায় অনেক রকম লটারির ব্যবস্থা করে খরিদ্দার আকর্ষণ করতে। আমরা ম্যাগির জন্য একটা লটারির আয়োজন করলাম। একদিন পরে সিডনি মোটরস থেকে একটা চিঠি পেল ম্যাগি তার লেটার বক্সে। চিঠিটা খুলে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকল ম্যাগি। প্রিয় গ্রাহক ম্যাগি সাসকিয়া, আপনাকে অভিনন্দন। আমাদের বার্ষিক বড়দিনের লটারির এবছরের বিজয়ী আপনি। আপনি জিতেছেন নগদ $1,50,000 আর হ্যামিল্টন আইল্যান্ডে 2 সপ্তাহ সপরিবারে হলিডে প্যাকেজ। আপনি আপনার পরিচয়পত্র নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অফিসে যোগাযোগ করুন। আপনার বিশ্বস্ত ম্যানেজার, সিডনি মোটরস। চিঠিটা পেয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ম্যাগি। চোখ দুটো কচলে আবার পড়ল চিঠিটা। 15-এর পর কয়টা শূন্য সেটা আঙুল দিয়ে গুনল কয়েকবার। আবার 150 না তো? এত টাকা ম্যাগি চোখে দেখা তো দূরের কথা, ডলার চিহ্ন দিয়ে 15-এর পর 4টা শূন্য সে কখনো কাগজে লেখেনি।
এখনো চিঠিটা হাতে নিয়ে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে ম্যাগি। হাঁ করা মুখে একটা ভীমরুল ঢুকতেই থুতু করে উঠল সে। স্তম্ভ থেকে আবার ম্যাগি হয়ে উঠল ম্যাগি। পরদিন শোরুম খোলার আগেই হাজির ম্যাগি। পরিচয়পত্র আর চিঠিটা বুকের সাথে জাপটে ধরে রেখেছে সে। রিসেপশনিস্ট মেয়েটাকে চিঠিটা দেখিয়ে বলল, আমি কি সত্যি লটারি জিতেছি? হ্যাঁ। আপনি না জিতলে আপনাকে চিঠি পাঠাবো কেন আমরা? কংগ্রাচুলেশন। লম্বা একটা হাসি বেরিয়ে এলো ম্যাগির মুখ থেকে। হাসির ধাক্কায় কান দুটো মাথার পিছনে চলে গেল ম্যাগির। আপনি কি ক্যাশ নিতে চান নাকি চেক? চোখ দুটো জল করছে ম্যাগির। এখন সে একটু একটু কাঁপছে। হাত থেকে মোবাইলটা পড়ে গেল মেঝেতে। ম্যাগি, আপনি প্লিজ ভেতরে এসে বসেন, বলল রিসেপশনিস্ট মেয়েটা। ম্যাগি বসে আছে সিডনি মোটরসের শোরুমে। সোফার পাশে এক জার পানি আর অনেকগুলো প্লাস্টিকের কাপ। প্রায় অর্ধেক জার পানি শেষ করল ম্যাগি মাত্র ২০ মিনিটে। তার পা এখনো কাঁপছে থরথর করে। একটু পরেই সিডনি মোটরসের ম্যানেজার ঘরে ঢুকল। আপনাকে অভিনন্দন ম্যাগি, আমি পিটার, সিডনি মোটরসের ম্যানেজার। ম্যাগি কাঁপতে কাঁপতে বলল, ধন্যবাদ পিটার। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি জিতেছি এই লটারি। ম্যাগি, প্লিজ আপনি শান্ত হন, আরাম করে বসুন, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিন। আপনি জিতেছেন, আমরা টাকাটা দেব আপনাকে, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা ফর্ম পূরণ করতে হবে, একটা স্টেটমেন্ট সাইন করতে হবে। এটা আমাদের কোম্পানির পলিসি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কোথায় ফর্ম? অনেকগুলো কাগজে সই করল ম্যাগি। একটা কাগজও পড়ল না সে। ম্যাগির সই করা কাগজগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পিটার। কিছুক্ষণ পর ফিরে এসে পিটার বলল, ম্যাগি, আপনার সই করা কাগজগুলো দিয়েছি আমার বসকে, উনি সেগুলো চেক করবেন। আপনি ২ দিন পর ৩ কপি ছবি নিয়ে আসুন। আমরা আপনাকে $১,৫০,০০০ ক্যাশ দেব। একটা বড় ব্যাগ নিয়ে আসবেন। আমি পাশের রুমে বসে সিসিটিভি ক্যামেরায় প্রথম থেকেই দেখছি ম্যাগিকে। ম্যাগি পারলে পিটারের পায়ে চুমু খায়। কোনোমতে সামলাল নিজেকে। পিটারের সাথে হ্যান্ডশেক করে আরও লম্বা একটা হাসি হাসতে হাসতে বেরিয়ে গেল ম্যাগি। এখন তার একটাই সমস্যা, হাসি। ঠোঁট দুটোকে টেনে ধরেও হাসি থামাতে পারছে না ম্যাগি। হাতের ব্যাগটা দুলিয়ে নাচতে নাচতে হাঁটছে সে। আশেপাশের মানুষগুলোকে বড় গরিব আর তুচ্ছ মনে হচ্ছে তার। রাস্তায় শুয়ে থাকা একটা কালো কুকুরের গায়ে জোরে একটা লাথি দিল ম্যাগি। বিদেশি ভদ্র কুকুর। কামড় না দিলেও ঘেউ ঘেউ করে অকথ্য কয়েকটা গালি দিল তাকে। কুতোয়ালি বুড়ি একটা পাথর ছুড়ল ম্যাগির দিকে। ইডিয়েট, গো টু হেল! কুতোয়ালির গালি খেয়ে ম্যাগি পালালো তার গাড়ির ভিতর। কুতোয়ালিকে খেয়াল করেনি ম্যাগি। শুনছিলেন মুহম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছিলাম এর ২য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।